হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজ থেকে আমরা শুরু করলাম পশ্চিমী যে সমস্ত রাষ্ট্র দার্শনিক বা তাত্ত্বিক রয়েছে তাদের প্রত্যেকের যে সমস্ত ধারণা দিয়েছে তা তথ্য সমৃদ্ধ আকারে বিস্তারিত আলোচনা। আজকে আমাদের আলোচনার প্রধান বিষয় হলো প্লেটো। প্লেটো যে সমস্ত তত্ত্ব দিয়েছে এবং যে সমস্ত বই তার যে প্রধান প্রধান কাজ রয়েছে এবং সেই কাজগুলোর যে প্রধান প্রধান বিষয় সেগুলো আমরা খুব বিস্তারিত জেনে নেব এবং ইনফরমেশান সহ আমরা জেনে নেব যা আমাদের আপকামিং ইউনিভার্সিটির ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। ফার্স্ট, আমরা প্লেটোর সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে জেনে নেব। তিনি একজন রাজনৈতিক আদর্শবাদের প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচিত হন। তিনি গ্রিক রাজনৈতিক তত্ত্বের ভিত্তি স্থাপনের জন্য কৃতিত্ব রচনা করেছিলেন, অর্থাৎ তিনি একমাত্র প্রথম রাজনৈতিক তত্ত্বের প্রথম ভিত বা প্রথম পিলার স্থাপন করেছিলেন। তিনি 20 বছর বয়সে অর্থাৎ 407 খ্রিস্টপূর্বাব্দে সক্রেটিসের সাথে দেখা করেছিলেন এবং 399 খ্রিস্টপূর্বাব্দে সক্রেটিসের বিচার এবং মৃত্যুদণ্ড প্লেটোর জীবনের একটা টার্নিং পয়েন্ট হিসাবে প্রমাণিত হয়েছিল। অর্থাৎ প্লেটো জীবনের টার্নিং পয়েন্ট কোন সময় থেকে হয়েছিল? যখন সক্রেটিসের মৃত্যু হচ্ছে। তিনি 387 খ্রিস্টপূর্বাব্দে তার একাডেমি প্রতিষ্ঠা করেন, অর্থাৎ যেখান থেকে তিনি তার শিষ্যদের শিক্ষা দিয়েছেন বা দিয়েছিলেন। এক্ষেত্রে প্লেটো বলছেন তার একটা গুরুত্বপূর্ণ যে কোট, সেটা হলো রাষ্ট্র হলো ব্যক্তিদের গুণাবলীর আধার। অর্থাৎ একটা রাষ্ট্র কতটা সুন্দর বা সর্বাঙ্গিক সুন্দর হয়ে উঠবে তা নির্ভর করে সেই রাষ্ট্রের মধ্যে বসবাসকারী যে সমস্ত জনগণ রয়েছে তাদের গুণাবলী কতটা সুন্দর, অর্থাৎ তারা কোন গুণাবলীর অধিকারী, তার উপর নির্ভর করে সেই রাষ্ট্রটা সেইভাবে গড়ে উঠবে। এছাড়া প্লেটো গণতন্ত্রকে নৈতিক দুর্নীতি অবক্ষয়ের সাথে সমতুল্য বলে মনে করছেন, অর্থাৎ প্লেটো গণতন্ত্রকে একেবারেই ভালো চোখে দেখেনি। প্লেটো মানুষের মনের কাজ এবং এটির সাহায্যে জ্ঞান উপার্জনের উপায় বর্ণনা করেছেন। অর্থাৎ বলতে যাচ্ছে প্লেটো এখানে বলছে যে মানুষ কিভাবে জ্ঞান অর্জন করেছে বা জ্ঞান অর্জনের উপায়গুলি মানুষের কাছে কী কী ছিল। এখানে প্লেটো 3টে ভাগ দিয়ে বুঝিয়েছে। একটা হলো গুহা রূপক, অ্যালিগরি অফ কেভ নামে আমরা যেটা জানি, এবং সেটা হলো, তারপরে দ্বিতীয় হলো বিভক্ত নিয়মে রূপক, এবং তৃতীয় হলো ফর্ম মতবাদ। অর্থাৎ এই 3টে যে উপায়ের কথা প্লেটো বলেছে আমরা এগুলো পরবর্তীতে একে একে আলোচনা করব। নেক্সট, তার জীবনে দার্শনিকের প্রভাব, অর্থাৎ সে তার জীবদ্দশায় কোন কোন দার্শনিকের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। 1 নম্বর হলো পিথাগোরাসের থেকে তিনি গণিতের যে গুরুত্ব সেটা বুঝেছিলেন। 3টি শ্রেণীর তত্ত্ব, অর্থাৎ তিনি যে 3টি শ্রেণীর ধারণা দিয়েছিলেন সেটার তত্ত্ব, যেটা আমরা পরবর্তীতে বিস্তারিত দেখব। এবং দার্শনিকের শাসকের ধারণা, অর্থাৎ একজন দার্শনিক শাসক কীভাবে শাসন করবে তার কনসেপ্টটা কেমন, সেটা পিথাগোরাসের থেকে তিনি নিয়েছিলেন। তারপরে আসি হেরাক্লিটাস। আচ্ছা, হেরাক্লিটাসের কাছ থেকে প্লেটো যেটা আমাদেরকে দিয়েছে সেটা হলো যে ডায়ালেকটিক্যাল, অর্থাৎ জিনিসগুলি ক্রমাগত যে পরিবর্তিত হচ্ছে সেটা একটা দ্বান্দ্বিক পরিবর্তনের সাথে সাথে, অর্থাৎ দ্বান্দ্বিক পরিস্থিতির সাথে সাথে জিনিসগুলো ক্রমাগত পরিবর্তিত হয়। আমাদের এই জীবজগতে যা কিছুই ঘটে চলেছে সব কিছু ক্রমাগত পরিবর্তিত হচ্ছে কীভাবে না একটা দ্বান্দ্বিক প্রক্রিয়ায়, সেটা তিনি হেরাক্লিটাসের কাছ থেকে নিয়েছিলেন। এবং নিজেদেরকে নতুন আকার এবং নতুন রূপে পরিবর্তন করে একটা জিনিস কীভাবে অন্য জিনিসে বা একটা রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হচ্ছে সেটা তিনি দেখিয়েছিলেন এই হেরাক্লিটাসের ধারণা থেকে। এবং 3 নম্বর হলো সক্রেটিস কি? সক্রেটিস থেকে তিনি বলছেন যে গুণই হলো জ্ঞান, আদর্শ ছিল বাস্তব এবং দ্বান্দ্বিক পদ্ধতি, অর্থাৎ এই দ্বান্দ্বিক পদ্ধতি এবং আদর্শই রিয়াল ইজ র্যাশনাল বা র্যাশনাল ইজ রিয়াল সেটা নিয়েছিলেন, এবং ভার্চু ইজ নলেজ, গুণই হলো জ্ঞান, সেটা সক্রেটিসের কাছ থেকে তিনি শিখেছিলেন। এবং 3 নম্বর, প্লেটো থিওরি অফ ফর্ম হলো সক্রেটিসের আইডিয়া অফ কনসেপ্টের বর্ধিত রূপ, অর্থাৎ সক্রেটিস যে আইডিয়া অফ কনসেপ্টের ধারণা দিয়েছিলেন তার একটা এক্সটেনশন রূপ বা একটা বর্ধিত রূপ হলো থিওরি অফ ফর্ম, যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। নেক্সট, প্লেটোর প্রধান প্রধান বই এবং সেই বইগুলোর মেন যে বিষয় সেগুলো আমরা দেখে নেব। ফার্স্ট, দ্য রিপাবলিক। 380 থেকে 370 খ্রিস্টপূর্বাব্দে বের হয়েছিল বা প্রকাশিত হয়েছিল। এখানে তিনি সকলের লাভ, অর্থাৎ জনগণের সর্বাঙ্গীন লাভ এবং ন্যায় বিচারের বিষয়বস্তুর উপর ভিত্তি করে সামাজিক ও রাজনৈতিক যে সংস্কারগুলো আছে তার উপর একটি গ্রন্থ বা ন্যায় বিচার তিনি এই বইতে দেখিয়েছিলেন, এই রিপাবলিক বইটিতে।
অর্থাৎ এক কথায় বলতে গেলে ন্যায় বিচার সংক্রান্ত তিনি যে সমস্ত ধারণা দিয়েছিলেন তা রিপাবলিক বইটিতে প্রকাশিত হয়েছে। তারপরে কি, অ্যারিস্টটল প্লেটো যে রিপাবলিককে প্রত্যাখ্যান করেছিলেন এবং তিনি দ্য লস থেকে বেশিরভাগ যুক্তি গ্রহণ করেছিলেন তা আমরা এখান থেকে জানতে পারি। অর্থাৎ অ্যারিস্টটল প্লেটোর রিপাবলিক বইটিকে বেশি প্রাধান্য না দিয়ে তার পরিবর্তে তিনি প্লেটোর দ্য লস বইটিকে বেশি প্রাধান্য দিয়েছিলেন বা সেখান থেকে বেশি যুক্তি গ্রহণ করেছিলেন। প্লেটোর দ্বিতীয় বই কি না স্টেটসম্যান, যেটা 360 বিফোর খ্রিস্ট প্রকাশিত হচ্ছে খ্রিস্টপূর্বাব্দে। তিনি এখানে বলছেন যে ব্যক্তিগত একনায়কতন্ত্রের বিপরীতে আইনের শাসনের শ্রেষ্ঠত্ব রক্ষা করাটাই হলো একটা আদর্শ কাজ। অর্থাৎ তিনি এখানে ব্যক্তিগত একনায়কতন্ত্রকে পাশে সরিয়ে দিয়ে তিনি এখানে আইনের শাসন অর্থাৎ রুল অফ ল, যেটা বর্তমানে আমরা এখন যে শাসনের মধ্যে রয়েছি, তিনি এই রকম একটা শাসনের ধারণা দিতে চেয়েছিলেন। তার পরবর্তী বই কি না দ্য লস। এটা হলো প্লেটো যতগুলো বই লিখেছে তার মধ্যে একটা দীর্ঘতম সংলাপ, প্লেটোর একটা দীর্ঘতম সংলাপ যেটাকে কেন্দ্র করে এই বইটা গড়ে উঠেছে, সেটা হলো দ্য লস। তিনি এই বইয়ের মধ্যে বা এই সংলাপের মধ্যে একটা মিক্সড কনস্টিটিউশন বা মিশ্র সংবিধানের সর্বোত্তম হিসাবে বিবেচনা করছে। বলছে যত রকম সংবিধান আছে সেখানে মিক্স সংবিধানটা অর্থাৎ মিশ্র সংবিধানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ কি, কারণ এই মিক্সড কনস্টিটিউশনে চরম স্বৈরাচার এবং স্বাধীনতার সাথে মধ্যে একটা মধ্যপন্থী অবস্থায় বিরাজ করে এই মিশ্র সংবিধান। অর্থাৎ না চরম স্বৈরাচার হবে না পুরোপুরি স্বাধীন বা লিবারেল হবে, তার একটা মধ্যবর্তী স্থানে থাকবে এই মিক্সড কনস্টিটিউশন বা মিশ্র সংবিধান। এটাকেই তিনি দ্য লস বইতে প্রকাশ করেছেন। এবং তার অন্যান্য যে সমস্ত প্রধান বইসমূহ আছে যেগুলো নেট সেটের ক্ষেত্রে আসে সেগুলো হলো অ্যাপোলজি, ক্রিটো, এনথ্রিপো, মিনো, গর্জিয়াস, সিম্পোজিয়াম, ফাইড্রোস। এগুলো ইংলিশে লেখার কারণ এগুলো বাংলাতে করলে ইংলিশে যেহেতু নেটের ক্ষেত্রে ইংলিশের বইগুলোর নামগুলো আসে সেই ক্ষেত্রে ওই জন্য আমরা এটাকে ইংলিশে এই নামগুলো পড়ব বা জেনে রাখব। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো গান্ধী এই অ্যাপোলজি বইটিকে গুজরাটি ভাষায় অনুবাদ করেছিলেন। অর্থাৎ নেটের ক্ষেত্রে প্রশ্ন আসতেই পারে যে প্লেটোর কোন বইটিকে গান্ধীজি গুজরাটি ভাষায় অনুবাদ করেন, তো সেক্ষেত্রে আমাদের উত্তর হবে অ্যাপোলজি। আচ্ছা, ন্যায় বিচার সম্পর্কে প্লেটোর ধারণা কী বা প্লেটো ন্যায় বিচার সম্পর্কে কী বলতে চাইছে? প্লেটো ন্যায় বিচার সম্পর্কে বলছে যে একটা আদর্শ রাষ্ট্রের 4টে মূল গুণ থাকবে। কি কি না প্রজ্ঞা, সাহস, সংযম বা আত্মনিয়ন্ত্রণ এবং ন্যায় বিচার। অর্থাৎ 1 নম্বর হলো প্রজ্ঞা, 2 নম্বর সাহস, 3 নম্বর সংযম বা আত্মনিয়ন্ত্রণ এবং 4 নম্বর হলো ন্যায় বিচার। একটি আদর্শ রাষ্ট্রে বাস্তবিক ন্যায় বিচার অবশ্যই থাকা উচিত বা থাকবে বলে তিনি উল্লেখ করেছেন। আচ্ছা, ন্যায় বিচার কি? ন্যায় বিচার হলো যে এক শ্রেণী, এক কর্তব্য, এক মানুষ, এক কাজ। অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে তার স্বাভাবিক যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী সমাজে স্থান দেওয়া হয়েছিল। অর্থাৎ আমরা যেমনটা আমাদের মধ্যে একটা ধারণা আছে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র সমাজে 4টে শ্রেণী, 4টে পেশার সাথে যুক্ত। এটা পরবর্তী বৈদিক সমাজের এটা ধারণা, যদিও তার অনেক আগে প্লেটো এটা বলে গিয়েছে। তো আমরা সেভাবে এই জিনিসটাকে দেখতে পারি। মানব প্রকৃতির 3টে গুণ। মানব প্রকৃতির 3টে গুণ কী কী? এক হলো যুক্তিবাদী সাহস এবং ক্ষুধা। প্রতিটি মানুষের মধ্যে এই গুণগুলির মধ্যেকার একটি প্রাধান্য পাবে। শক্তিশালী যুক্তিবাদী ক্ষমতাসম্পন্ন লোকেরা শাসন করবে, ক্ষুধা দ্বারা চালিত ব্যক্তিরা কারিগর হিসেবে কাজ করবে এবং যারা সাহসী গুণসম্পন্ন ব্যক্তিরা যোদ্ধা হয়ে উঠবে। নেক্সট, কেবল শাসক ও সৈন্যরা অভিভাবক শ্রেণী হিসাবে তারা তাদের কাজ সম্পূর্ণ করবে। অর্থাৎ অভিভাবক শ্রেণী কারা হবে? যারা শাসক এবং যারা সৈন্য, তারাই হবে সমাজের অভিভাবক শ্রেণী, অর্থাৎ সমাজের উচ্চ স্তরে থাকবে। যেমন বৈদিক সমাজে ব্রাহ্মণরা উচ্চ স্তরে ছিল। নেক্সট কি? 3টি সামাজিক শ্রেণীর মধ্যে চাকরির যে কোনো আদান প্রদান রাষ্ট্রের ক্ষতি করবে। অর্থাৎ এক শ্রেণীর মানুষ অন্য শ্রেণীর মানুষের কাজে হস্তক্ষেপ করবে না বা করার ইচ্ছা প্রকাশ করবে না। অর্থাৎ যে শ্রেণীর মানুষ সে সেই শ্রেণীর কাজ নিয়ে সন্তুষ্ট থাকবে। এখানে অন্য শ্রেণীর কাজে সে হাত বাড়াবে না বা অন্য শ্রেণীর কাজ করার ইচ্ছা সে প্রকাশ করবে না। এটাই প্লেটো বলতে চেয়েছে। আচ্ছা, এখানে প্লেটো একটা ধাতুর কথা বলেছে, বিভিন্ন ধাতুর উল্লেখ করেছে। এবং ধাতু মানে কি আমরা জানি, ধাতুর বিভিন্ন গুণ হয়, সোনা, রূপো, ব্রোঞ্জ। অর্থাৎ এই সোনা, রূপো, ব্রোঞ্জ এগুলোর প্রত্যেকের একটা আলাদা আলাদা দাম আছে, আলাদা একটা মান আছে। যেমন সোনার দাম সবচেয়ে বেশি, রূপার দাম সবচেয়ে বেশি, ব্রোঞ্জের দাম
রূপার দাম মিডিয়াম, ব্রোঞ্জের দাম সবচেয়ে কম। অর্থাৎ এই এক একটা ধাতুর কোয়ালিটি অনুযায়ী এক একটা শ্রেণীকে তিনি তুলনা করেছে, অর্থাৎ এক একটা ধাতুর সাথে এক একটা শ্রেণীর তুলনা করেছে। যেমন আমরা যদি ছকটা দেখি তাহলে সেটা বুঝবো যে সোনার সাথে শাসক শ্রেণীর তুলনা করা হয়েছে, এবং তাদের প্রকৃতি কি, তারা যুক্তিবাদী, র্যাশনাল, এবং তাদের গুণ কি, তারা হলো প্রজ্ঞা। দ্বিতীয়ত যোদ্ধা শ্রেণী যারা, তাদেরকে রূপা ধাতুর সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ তারা মিডিয়াম, তাদের সাহস থাকবে, এবং তারা তাদের মেন গুণ হলো সাহসের গুণে তারা রাষ্ট্রকে সুরক্ষা করবে, যোদ্ধা বা শত্রুর আক্রমণ থেকে রক্ষা করবে। এবং লাস্ট ব্রোঞ্জ, অর্থাৎ যেটা কম দামি জিনিস, তার সাথে তুলনা করা হয়েছে কারিগরকে। তার প্রকৃতি কি, তার প্রকৃতি ক্ষুধা, সবসময় তাদের মধ্যে একটা ক্ষুধা বা একটা চাহিদা কাজ করবে, নিজস্ব যে নিডস, বেসিক নিডস, সেগুলো পূরণের একটা আত্মপ্রবণতা কাজ করবে, সংযম বা আত্মনিয়ন্ত্রণ কাজ করবে। অর্থাৎ তাদের গুণ কি, সবসময় আত্মনিয়ন্ত্রণ, নিজেকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ বা নিজের চাহিদাগুলোকে শুধু মেটানো, এটাই তাদের মেন প্রবৃত্তি। এইভাবে তিনটে শ্রেণীকে, শাসক, যোদ্ধা, কারিগর, তিনটে শ্রেণীকে তিনটে ধাতুর সাথে তুলনা করে তাদের বিভিন্ন বিভিন্ন প্রকৃতি বা গুণকে এখানে প্লেটো বর্ণনা করেছে। আচ্ছা, প্লেটো এখানে বলছে যে দার্শনিক শাসনের কী কী গুণ থাকা উচিত বা কী কী থাকা উচিত, কেমন হওয়া উচিত। একজন যে শাসক হবে সে তো দার্শনিক তো বটেই, দার্শনিক তো তাকে হতেই হবে, তাছাড়া তার আর কী কী থাকা উচিত বা দার্শনিক শাসন কেমন হওয়া উচিত। প্লেটো আদর্শ রাষ্ট্রের লিঞ্চপিন বা আদর্শ রাষ্ট্রের ভিত্তি হিসাবে এই দার্শনিক শাসককে বর্ণনা করেছে। দ্বিতীয়ত, দার্শনিকরা কার্যকরভাবে শাসন করার জ্ঞান ও বুদ্ধির অধিকারী ছিলেন। দার্শনিকরা কার্যকরভাবে শাসন করার জ্ঞান ও বুদ্ধির অধিকারী ছিলেন, বা তারাই একমাত্র এই শাসন করার অধিকারী হিসাবে প্লেটো মনে করেন। একজন ভালো শাসক শুধু জীবন রক্ষা করে না, মানুষের জীবন পরিবর্তনও করে। অর্থাৎ এখানে প্লেটো বলছে যে দার্শনিক শাসক হবে সে শুধুমাত্র মানুষের জীবনকে রক্ষা করবে না, সাথে সাথে মানুষের জীবনকে পরিবর্তন করবে, অর্থাৎ একটা লো স্টিম থেকে একটা হাই স্টিমে নিয়ে যাবে, অর্থাৎ মানুষের জীবনযাত্রার এক আমূল পরিবর্তন সে ঘটানোর চেষ্টা করবে। অর্থাৎ একটা হাই কোয়ালিটি, হাই স্ট্যান্ডার্ড, হাই লিভিং স্ট্যান্ডার্ড কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবে সে তার রাষ্ট্রের মধ্যে বসবাসকারী মানুষজনকে। এবং যে দার্শনিক শাসক হবে সে ক্ষমতা অর্জনের ব্যাপারে তিনি কম উৎসাহী হবেন, অর্থাৎ ক্ষমতা তার হাতে কতটা আছে বা নেই সে ব্যাপারে সে তত আগ্রহী থাকবে না। এবং তিনি কি বলছে না, দার্শনিক শাসনের জন্য সবচেয়ে উপযুক্ত জনকল্যাণকামী আইন প্রণয়ন করতে তিনি সমর্থ থাকবে। অর্থাৎ জনগণের কোন আইনের দ্বারা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা সে লাভ করবে, সবচেয়ে বেশি তার জনকল্যাণ কোন আইনের দ্বারা সবচেয়ে বেশি পাওয়া যাবে, সেই ধরনের আইন সে প্রণয়ন করতে সমর্থ থাকবে। এবং ভালো প্রতিনিধিরা সবসময় উচ্চ জ্ঞানের অধিকারী হবে। অর্থাৎ এখানে বলছে যে দার্শনিক শাসক শাসন করবে সে সবসময় উচ্চ জ্ঞানের অধিকারী হবে, অর্থাৎ জ্ঞানের দিক থেকে তার যেন কোনো না খামতি থাকে। আচ্ছা, প্লেটো স্ত্রী এবং সম্পত্তির সাম্যবাদ সম্পর্কে কিছু কথা বলেছে। সেখানে তিনি কি বলছে না, তিনি বলছে যে প্লেটো অভিভাবক শ্রেণীর জন্য ব্যক্তিগত পরিবার এবং সম্পত্তির বিলুপ্ত করতে চেয়েছিলেন, কারণ তারা নিয়মের মধ্যে দুর্নীতিমূলক অনুশীলনকে উৎসাহিত করেছিলেন। এখানে প্লেটো একটা নেতিবাচক, আপাত অর্থে একটা নেতিবাচক ধারণা দিয়েছিলেন যে স্ত্রী এবং সম্পত্তির সাম্যবাদ, কমিউনিজম, অর্থাৎ কোনো ব্যক্তিগত হবে না, স্ত্রী এবং সম্পত্তি কারণ ব্যক্তিগত হবে না। কারণ ব্যক্তিগত হলে সমস্যা কি, ব্যক্তিগত যখন হবে যে এই স্ত্রী বা সম্পত্তিটা আমার, এইটা যখন হবে তখন সেটাকে আরও ধীরে ধীরে বাড়ানোর চিন্তা ভাবনা থাকবে, এবং সেটা বাড়াতে গিয়ে মানুষ কোথাও না কোথাও একটা করাপ্টেড বা দুর্নীতির শিকার হয়ে যাবে। সেই কথাকে মাথায় রেখে প্লেটো চেয়েছিলেন এই স্ত্রী এবং সম্পত্তিকে কোনোভাবেই প্রাইভেট করা যাবে না বা ব্যক্তিগত করা যাবে না, সবসময় সাম্যবাদ হিসাবে এটাকে ব্যবহার বা সম্পত্তির সাম্যবাদ ধারণা হিসাবে এটিকে ব্যবহার করতে হবে। তিনি এখানে মহিলাদের পক্ষে অনেকটা জোর দিয়েছিলেন, মহিলাদের এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে, তাদেরকে আরও সমাজে বা রাষ্ট্রের কাজে এগিয়ে আসার জন্য তিনি কি বলছে যে তিনি মহিলাদের আইন বিভাগ এবং শাসক বিভাগে কাজ করার অনুমতি প্রদান করেছিলেন বা সেই পক্ষে সওয়াল করেছিলেন। তার লক্ষ্য ছিল প্রচলিত বিবাহ সংস্কার এবং নারী মুক্তি। তিনি প্রথাগত বিবাহ প্রত্যাখ্যান করেছিলেন কারণ এটি নারীবাদের অধীনতার দিকে পরিচালিত করে। প্লেটো মানব জাতির প্রজনন এবং ধারাবাহিকতার জন্য অস্থায়ী যৌন মিলনের পক্ষে ছিলেন, অর্থাৎ স্থায়ী যৌন মিলনের পক্ষে তিনি ছিলেন না, কারণ সেই একটাই কারণ, আমার বলে যখন কোনো কিছু
পরবর্তী নেক্সট জেনারেশান আমার বলে যখন কোনো কিছু আমরা মনে করতে থাকবো তখন করাপ্টেড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে। সেই জন্য তিনি অস্থায়ী যৌন মিলনের পক্ষে সায় দিয়েছিলেন। আচ্ছা, প্লেটো বিবাহের আদর্শ বয়স পুরুষদের জন্য 25 থেকে 55 রেখেছিলেন এবং মহিলাদের জন্য 20 থেকে 40-এর মধ্যে রেখেছিলেন। অবৈধ শিশুদের জন্য তিনি গর্ভপাতের সুপারিশ করা হয়েছিল। অর্থাৎ এই যে অ্যাবর্শন বর্তমান দিনে একটা বহুল প্রচলিত একটা কনসেপ্ট, সেটা কিন্তু প্লেটো ওই সময় দাঁড়িয়ে সেই সুপারিশ করেছিল, যে গর্ভপাতের ধারণা। আচ্ছা, শিক্ষাতত্ত্ব। প্লেটো শিক্ষাতত্ত্বকে কয়েকটা ভাগে ভাগ করেছিল। অর্থাৎ শিক্ষাকে, একটা মানুষের জন্ম থেকে তার মৃত্যুকাল অবধি শিক্ষাকে কেমনভাবে সে ভাগ করেছিলেন। তিনি শিক্ষাকে নৈতিক সংস্কার এবং চেতনা পরিবর্তনের একটা হাতিয়ার হিসেবে দেখেছিলেন। বর্তমানে আমাদের যেমন শুধু ডিগ্রি অর্জনের উপায় হিসেবে দেখা হয়, তা কিন্তু নয়। প্লেটো দেখেছেন যে একটা নৈতিক সংস্কার, মানুষের নৈতিক পরিবর্তন কতটা হচ্ছে, তার সংস্কার কতটা হচ্ছে, অর্থাৎ তার যে সুচেতনা, তার পরিবর্তন কতটা ঘটছে বা তার প্রকাশ কতটা হচ্ছে। প্লেটো রাষ্ট্রকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেখেছেন এবং একটি মহান জিনিস হিসাবে সেটাকে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ শিক্ষাকে তিনি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে দেখেছেন। প্লেটো দুটি ধাপে রাষ্ট্র নিয়ন্ত্রিত এবং বাধ্যতামূলক শিক্ষার পক্ষে কথা বলেছেন। দুটো ধাপ কী কী? একটা হলো রাষ্ট্র নিয়ন্ত্রিত আর একটা হলো বাধ্যতামূলক। আচ্ছা, প্লেটো এবার শিক্ষার বয়সকে কয়েকটি ভাগে ভাগ করছে। যেমন শিক্ষার বয়স 18, তারপরে 2 বছরের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ করা। অর্থাৎ প্রাথমিক শিক্ষার বয়স 18 বছর বয়স পর্যন্ত একজন শিশু শৈশব অবস্থা থেকে 18 বছর বয়স পর্যন্ত সে প্রাথমিক শিক্ষা গ্রহণ করবে। তারপরে 2 বছরের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ, অর্থাৎ দেশের যে সামরিক কাজে যে কোনো সময় এমার্জেন্সি কারণে যোগ দেওয়ার হলে যাতে সে যোগ দিতে পারে সক্ষমভাবে, সেই জন্য তার 2 বছরের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ কথা প্লেটো স্বীকার করেছেন। আচ্ছা, 20 থেকে 35 বছর বয়সে নির্বাচিত শাসক শ্রেণীর সদস্যদের জন্য উচ্চশিক্ষার কথা তিনি বলেছেন। তাহলে উচ্চশিক্ষার বয়সের সময়সীমা কত? 20 থেকে 35 বছর বয়স। তারপর কি বলছে? প্রাথমিক শিক্ষা, সঙ্গীত, জিমন্যাস্টিকের উপর দৃষ্টি নিবদ্ধ করে গুণাবলীর সমন্বয় সাধনের জন্য তিনি এই 20 থেকে 35 বছরের শিক্ষার মধ্যে এই সমস্ত বিষয়গুলো রেখেছিলেন এবং 20 বছর বয়সে নির্বাচন পথ নির্ধারণ করা হবে। অর্থাৎ তিনি যে সমস্ত শিশুরা শিক্ষা গ্রহণ করছে তারা কোন দিকে যাবে 20 বছর বয়সের পর তারা সেটা ঠিক করবে। এবং সাধারণত প্লেটো অভিজাতদের জন্য উন্নত গণিত এবং যারা দ্বিতীয় শাসক স্তর হিসেবে বিবেচিত তাদের জন্য এই গণিত বিষয়টা তাদের জন্য নির্ধারিত করে রেখেছিলেন বা তাদের পক্ষে রেখেছিলেন। অর্থাৎ যারা একমাত্র সমাজের উচ্চ স্তরের মানুষ তারাই গণিত শিখবে। আচ্ছা, শিক্ষাতত্ত্বকে বিজ্ঞানকে কেন্দ্র করে প্রাথমিক উচ্চশিক্ষা 10 বছর তিনি বিস্তৃত করেছিলেন। অর্থাৎ প্রাথমিক উচ্চশিক্ষা সেটা 10 বছর হবে এবং সেটা বিজ্ঞান কেন্দ্রিক হবে। 30-এর পরে আরও নির্বাচনের ফলে 5 বছর ধরে দান্দিকতা এবং গতিবিদ্যা ও দর্শনের অধ্যয়ন করা হয়। অর্থাৎ যে দান্দিকতা, ফিলোসফিক যে সমস্ত চিন্তাভাবনা সেটা কখন শুরু হবে? 30-এর পরে। এবং তারা এই শিক্ষা গ্রহণের পর সম্পূর্ণ হওয়ার পর তারা ভালো ধারণা রাখবে সমাজের প্রতি, মানব সত্তার প্রথম নীতিগুলি অধ্যয়ন করবে। অর্থাৎ মানব সত্তার নীতি কেমন হওয়া উচিত, তারা শাসন করার জন্য আংশিক অভিজ্ঞতা পাবে এবং 50 বছর বয়সে গিয়ে দার্শনিক শাসকরা সম্পূর্ণরূপে প্রস্তুত হবে একটা রাষ্ট্রকে পরিচালিত করার। আচ্ছা, প্লেটোর ওপর কিছু ভাষ্য আমরা দেখব। অর্থাৎ প্লেটোকে কেন্দ্র করে বিভিন্ন দার্শনিক থেকে শুরু করে তাত্ত্বিক তারা কে কী বলেছে প্লেটোকে নিয়ে সেগুলো আমরা দেখব। এক, সাবাইন 1973 সালে দাবি করছে যে অ্যারিস্টটলের আদর্শ রাষ্ট্র সর্বদা প্লেটোর দ্বিতীয় সেরা। স্ট্রস বলছে যে আদর্শবাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমালোচনা হিসাবে বিবেচনা করেছিলেন প্লেটো রিপাবলিককে। অর্থাৎ প্লেটো যে রিপাবলিক বইটা লিখেছিল সেটাতে হলো আদর্শবাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ, এটা তিনি স্ট্রস বলছেন সর্বশ্রেষ্ঠ সমালোচনা।
আচ্ছা, কার্ল পপার কি বলছে? কার্ল পপার বলছে যে পশ্চিমী চিন্তা একজন হয়তো বলতে পারে হয় প্লেটোনিক বা প্লেটোনিক বিরোধী, কিন্তু খুব কমই অপ্লেটোনিক এটা বলতে পারে। অর্থাৎ কার্ল পপার সোজা ভাষায় বলছে যে প্লেটো যে সমস্ত চিন্তাভাবনা প্রথমত দিয়ে গিয়েছে, সেগুলো পরবর্তীকালে সে বিভিন্ন তাত্ত্বিক আরও যে সমস্ত তত্ত্ব দিয়েছে, হয় সেগুলো প্লেটোনিক বলতে হবে, অর্থাৎ প্লেটোর ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ বা মিল রয়েছে, অথবা নন প্লেটোনিক, অপ্লেটোনিক হবে, বা প্লেটোনিক ধারণার বিপরীত, কিন্তু নন প্লেটোনিক বা অপ্লেটোনিক এটা কেউই বলতে পারবে না। কার্ল পপার প্লেটোকে ব্যক্তি বিরোধী অর্থাৎ ইন্ডিভিজুয়ালিস্ট বিরোধী এবং মানবতা বিরোধী, হিউম্যানিস্ট বিরোধী, অ্যান্টি হিউম্যানিস্ট এবং গণতান্ত্রিক বিরোধী, অ্যান্টি ডেমোক্রেটিক হিসাবে চিহ্নিত করেছেন, যার লক্ষ্য ছিল সমস্ত সামাজিক পরিবর্তনকে আটক করা। অর্থাৎ এখানে পপার প্লেটো যে কমিউনিজমের ধারণা দিয়েছিল প্রপার্টি এবং ওয়াইফসের, অর্থাৎ স্ত্রী এবং সম্পত্তি, যে কমিউনিজমের ধারণা, সাম্যবাদের যে ধারণা দিয়েছিল, সেটাকে মূলত কেন্দ্র করে এই সমালোচনাটা প্লেটোর উপরে করেছে, যে তিনি অগণতান্ত্রিক, মানবতা বিরোধী এবং ব্যক্তি বিরোধী। কার্ল পপার, হেগেল এবং মার্কস সহ প্লেটোকে উন্মুক্ত সমাজের শত্রু হিসাবে অভিযুক্ত করেছিলেন। অর্থাৎ কার্ল পপার, হেগেল এবং মার্কস এরা তিনজনে প্লেটোকে উন্মুক্ত সমাজের, অর্থাৎ একটা খোলা মুক্ত সমাজের শত্রু হিসাবে অভিযুক্ত করেছিলেন প্লেটোকে। সেটাও মূলত ওই প্লেটোর সাম্যবাদকে কেন্দ্র করেই। তারপর আসছে ক্রসম্যান। ক্রসম্যান কি বলছে? ক্রসম্যান বলছে যে প্লেটো উদার গণতন্ত্রের ভিত্তি প্রাঙ্গণে যথা ন্যায়, স্বাধীনতা ও স্বশাসনের উপর গভীরতম আক্রমণ করেছিলেন। অর্থাৎ প্লেটো জাস্টিস, ফ্রিডম এবং সেলফ অটোনমি, স্বশাসন, তার উপর গভীরতম আক্রমণ করেছিলেন। এবং রুশো রিপাবলিককে শিক্ষা সংক্রান্ত সর্বকালের সর্বোত্তম চুক্তি হিসাবে বর্ণনা করেছেন। অর্থাৎ রুশো রিপাবলিক, প্লেটো যে রিপাবলিক বইটা লিখেছিলেন সেটাকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করছে বা খুব ভালো বলছে যে এখানে শিক্ষা সংক্রান্ত যে ধারণা রিপাবলিক বইয়ের মধ্যে প্লেটো বলে গেছে বা প্রকাশ করে গেছে, তা বর্তমান দিন পর্যন্ত দাঁড়িয়ে সর্বোত্তম হিসাবে গণ্য করা যেতে পারে। এই ছিল প্লেটোর ওপরে একটা কনস্ট্রাকটিভ আলোচনা, ইনফরমেশন সহ। সো এগুলো তোমরা যদি মনে রাখতে পারো, আমার মনে হয় না আপকামিং নেট সেটের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।